বন্ধুরা এবার আমরা ডিসকাস করতে চলেছি আপনাদের ঝাড়খণ্ড টেট। ঠিক আছে ভাই, তো ঝাড়খণ্ড টেটের বাংলা ভাষায় যে ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে তো সেই অনুপাতে আমরা প্র্যাকটিস সেট তৈরি করেছি। বেশ কয়েকটা প্র্যাকটিস সেট হবে আপনাদের টেট পরীক্ষার। তো আজকে আমরা এই যে প্র্যাকটিস সেট দেখতে পাচ্ছেন, তো এই প্র্যাকটিস সেট নিয়ে আমরা আজকে আলোচনা করব। সাথে থাকুন, পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে এই ধরনের প্র্যাকটিস সেট নিয়ে আসবো আমরা। এবং ঝাড়খণ্ড টেটের যদি আপনাদের নোটস প্রয়োজন হয়, আমাদের কাছে বিভিন্ন ধরনের বাংলা গ্রামারের বই আছে, মানে পিডিএফ আছে আর কি, পিডিএফ আছে বা বাংলা সম্পূর্ণ বাংলা গাইড আমাদের কাছে আছে। যদি আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে যোগাযোগ করুন, কিংবা ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, গ্রুপে জয়েন করে আপনি সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনি নোটসগুলো পেয়ে যাবেন। তো চলুন এবার ক্লাসটা আমরা স্টার্ট করি। দেখতে পাচ্ছেন আপনার জন্য এবার নিয়ে এসেছি বাংলা ভাষার প্র্যাকটিস সেট, অর্থাৎ পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আপনাদের আসে, অর্থাৎ পরীক্ষায় যে ধরনের কোয়েশ্চন সেট আপনাদের তৈরি হয়, প্রথমে প্যাসেজ থাকে, তারপর কবিতা থাকে, তারপর প্যাডাগজি থাকে, একদম সেম লেভেলের আমরা কি করেছি একটা প্র্যাকটিস সেট তৈরি করেছি। এই ধরনের অনেকগুলো প্র্যাকটিস সেট আপনাদের দেব, সাথে থাকুন। তো দেরি না করে আজকের প্র্যাকটিস সেট আমরা শুরু করি। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, তো এই প্যাসেজের আনসারগুলো আমরা প্রথমে সলভ করব আপনাদেরকে সাথে নিয়ে। তারপর আমরা একটা কবিতা আছে, কবিতার প্রশ্নগুলো সলভ করব। তারপর প্যাডাগজির প্রশ্ন আছে, প্যাডাগজির প্রশ্নগুলো সলভ করব। টোটাল এই যে প্র্যাকটিস সেটে টোটাল আমাদের 30টা প্রশ্ন আছে, সবগুলো আমরা এবার সলভ করব আপনাদের সাথে নিয়ে। সুতরাং সাথে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের পরীক্ষায় যথেষ্ট কাজে লাগবে। তো প্রথমে একটা প্যাসেজ আছে, আমরা প্রথমে সচরাচর আমরা যে কনসেপ্টের কাছে বলে থাকি বারবার, যে প্রথমে আমরা কি করব না, আমরা প্যাসেজটা পড়ব না, আমরা ডাইরেক্ট চলে যাব প্রশ্নতে। তো এখানে দেখুন একটা শূন্যস্থানপূর্ণ দেওয়া আছে, সত্য যাহা তাহা ড্যাশ, তাহা কখনো ড্যাশ নহে, তাহা একটা ড্যাশ মাত্র। এই ড্যাশে কি বসবে? এই যে সত্য যাহা তাহা কখনো, এই লাইনটা কোথায় আছে আমাদেরকে এবার একটু খুঁজতে হবে। দেখুন এই দেখুন, এবার দেখুন, সত্য যাহা তাহা অদৃশ্য, তাহা কখনো ইন্দ্রিয় গ্রাহ্য নহে, তাহা একটা ভাব মাত্র। অর্থাৎ অদৃশ্যর জায়গাতে একটা ড্রেস ছিল, ইন্দ্রিয় গ্রাহ্যের জায়গাতে একটা ড্রেস আছে, আবার ভাবের জায়গাতে একটা ড্রেস আছে। তো আমার কারেক্ট আনসারটা কী দাঁড়াবে ভাই? অদৃশ্য, ইন্দ্রিয় গ্রাহ্য আর ভাব, এই তিনটা অপশন যেখানে থাকবে সিরিয়ালি এটা হবে কারেক্ট আনসার। তো প্রথমে আমার ছিল কি অদৃশ্য, তাই তো, তারপর হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য, তারপর ভাব, এটা হচ্ছে কারেক্ট আনসার। এই ধরনের এত সহজ প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসবে, শুধুমাত্র দেখতে থাকুন খেলা কি হয়। তারপর দেখুন কোয়েশ্চন নাম্বার 2 কি বলেছে, একজন দেবতার কাছে হয়তো এ জগৎ একেবারে অদৃশ্য, তাহার কাছে আকার নাই, আয়তন নাই, গন্ধ নাই, শব্দ নাই, স্পর্শ নাই, তাহার কাছে কেবল একটা জানা আছে মাত্র। এই বাক্যটা মিশ্র বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য না সরল বাক্য? তো আপনারা যারা আমাদের বাংলা ব্যাকরণের কনসেপ্ট ক্লাসটা দেখেছেন, আপনারা অসংখ্য ধন্যবাদের সঙ্গে বলতে পারি যে আপনারা এই প্রশ্নের কারেক্ট আনসার এত সময় বুঝতে পারছেন। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে ভাই? খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান তো আমাদের যে এই প্রশ্নের কারেক্ট আনসারটা কী হতে পারে। জানি আমি যে আপনারা 100% কারেক্ট করতে পারবেন, তবু বলুন তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হতে পারে। দেখুন এই বাক্যটা হচ্ছে যৌগিক বাক্য, কারণ কি যৌগিক বাক্যে কী থাকে, দুটা বাক্য থাকে বা দুইয়ের অধিক বাক্য থাকে, যেখানে কানেক্টিং ওয়ার্ড থাকে, যেমন ও এবং তবুও, এই ধরনের বাক্য শব্দগুলো থাকে, অর্থাৎ অব্যয় পদ দিয়ে সংযুক্ত থাকে। কখনো কখনো এই অব্যয়ের পরিবর্তে যে আমাদের এই যে কমা, এই কমাও কিন্তু অনেক সময় কী করে, এই বাক্যগুলোকে কানেক্ট করে। কীভাবে? দেখুন, এই বাক্যের মধ্যে একেবারে অদৃশ্য, তাহার কাছে আকার নাই এবং আয়তন নাই এবং গন্ধ নাই এবং শব্দ নাই, অস্পর্শ নেই, এটাও তো বলতে পারি, তাই তো। সুতরাং এখানে কমাটা ও কিংবা এবংয়ের কাজ করছে, যার কারণে এই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে কি যৌগিক বাক্য। গয়ে আকার ছ গাছ, এই শব্দের অর্থ কি? এখানে ক্লিয়ার দেখুন লেখা আছে, এই দেখুন, গয়ে আকার ছ গাছ। তো দেখিলাম একটা ডালপালা বিশিষ্ট উদ্ভিদ পদার্থ। এটা কি? গয়াকার ছ গাছ মানে কি? এটা হচ্ছে কি, দেখিলাম একটা ডালপালা বিশিষ্ট উদ্ভিদ পদার্থ। তো একটা ডালপালা বিশিষ্ট উদ্ভিদ পদার্থ, এখানে দেখুন কোয়েশ্চন নাম্বার 3 এর এতে দেওয়া আছে ক্লিয়ারলি একটা ডালপালা বিশিষ্ট উদ্ভিদ পদার্থ। তো সুতরাং এটা হবে এই ক্ষেত্রে আমাদের কি কারেক্ট আনসার। ঠিক আছে ভাই। তো তারপর দেখি, কোথায় একটা কালো আঁচড় আর কোথায় একটা বৃহৎ বৃক্ষ,
এখানে কালো এবং বৃক্ষ শব্দ দুইটা যথাক্রমে কি? কোয়েশ্চেন নাম্বার 4। কালো, কালো মানে কি? একটা ব্ল্যাক, ব্ল্যাক মানে কি? একটা রং বোঝাচ্ছে, অর্থাৎ কোনো একটা বস্তু কিংবা পদার্থের দোষ, গুণ, আকার, আয়তন, রং ইত্যাদি যদি বোঝায়, কোনো একটা বস্তুর কিছু একটা বোঝায়, ভালো মন্দ খারাপ সাইজ ইত্যাদি যদি বোঝায়, তখন সেটা কি হবে? সেটা হয় বিশেষণ। তো এটা হবে, প্রথমটা হচ্ছে বিশেষণ, আর বৃক্ষ একটা বিশেষ্য। সুতরাং কারেক্ট আনসার এখানে কি? বিশেষ্য। বিশেষণ বিশেষ্য, অপশন নাম্বার বি। এক ব্যক্তি সাদা কাগজের উপরে ড্যাশ কাটে, তাহাকে কি ড্যাশ? নিতান্ত ড্যাশ বলবো না। এটাও কিন্তু এখানে শূন্যস্থানপূর্ণ। এটা আমাদের প্যাসেজে একটু আমরা খুঁজবো আপনাদেরকে সাথে নিই। দেখুন তো কোথায় দেখেন, দেখা যায় আমরা কিন্তু আগে দেখিনি ভাই, তাই একটু সময় লাগছে। আপনাদেরকে সাথে নিয়ে খুঁজছি তো, তাই একটু সময় লাগছে। দেখুন, ব্যক্তি সাদা কাগজের উপরে হিজিবিজি কাটে, তাহাতে কি আমরা নিতান্ত অকর্মণ্য বলিব না? উপরে কি কাটে? হিজিবিজি কাটে, তাহাতে কি আমরা নিতান্ত অকর্মণ্য বলিব না? উপরে কি করে? হিজিবিজি কাটে, তাহাকে কি আমরা নিতান্ত অকর্মণ্য বলিব না? অপশন নাম্বার এ। এক ব্যক্তি সাদা কাগজের উপর হিজিবিজি কাটে, তাহাতে কি আমরা নিতান্ত অকর্মণ্য বলবো না? এটা কোয়েশ্চেন নাম্বার 5-এর কারেক্ট আনসার। এবার হয়ে যাবে কি? আমাদের অপশন নাম্বার এ হবে এক্ষেত্রে কারেক্ট আনসার। এ ভাষায় বলিলেও হয়, ও ভাষায় বলিলেও হয়। এ ভাষায় বলিলেও হয়, ও ভাষায় বলিলেও হয়। এই বাক্যটা উপরের বাক্যটির সঙ্গে সংগতিপূর্ণ নিচের কোন বাক্যটা? কোয়েশ্চেন নাম্বার 6। এ ভাষায় বললে ঠিক হবে, কিন্তু ও ভাষায় সন্দেহ আছে, মোটেই না। এখানে বলেছে কি? এই ভাষায় যদি বলি তবুও কারেক্ট, আর এই ভাষায় যদি বলি তবুও কারেক্ট। তো এ ভাষা বা ও ভাষা উভয় উপযুক্ত নয়, এটা ভুল। এ ভাষায় বলা অসঙ্গতি থাকলে এটা না, কারেক্ট আনসার অপশন নাম্বার ডি। এখানে কি বলেছে? প্রশ্ন ভালো করে বুঝুন। এ ভাষা, মনে করুন এ একটা ভাষা, এ একটা ল্যাঙ্গুয়েজ, তো এই ল্যাঙ্গুয়েজে যদি কথা বলি তাহলে ঠিক হবে। আর ও আরেকটা ভাষা, এখানে বলেছে ও, এটা আরেকটা ভাষা। তো এই ভাষাতে কথা বললেও কারেক্ট হবে, আর এই ভাষাতেও কথা বললে কারেক্ট হবে। তো এ ভাষায় কথা বললেও ঠিক হবে, আর ও ভাষায় বললে ভুল হবে না। তো ভুল হবে না মানে কি হবে? কারেক্ট হবে। তো আলটিমেটলি অপশন নাম্বার ডি হলো এই ক্ষেত্রে কারেক্ট আনসার। তখন আমি যাহা দেখি তাহা দেখিতে পাই না। এখানে আমি শব্দটি কোন কারক? একটু বলতে হবে, আমি শব্দটি কোন কারক? তো আমরা সবসময় জানি কর্তা যে কাজটা করে, অর্থাৎ যে কাজটা যে করে সেই হচ্ছে কর্তা। তো এখানে কাজটা কে করছে? আমি করছি, তার মানে আমি হচ্ছে এখানে কি? কারক। তো কারকের ক্লাসটাও কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেছে। সবগুলো ক্লাস কিন্তু দেওয়া আছে আপনাদের, তবুও যদি প্রয়োজন হয় অবশ্যই বলবেন। এসব যখন এসব একাকার হয়ে পড়ে তখন কি হয়? এবার দেখুন, সবই একাকার হয়ে পড়ে, জগৎটা আর থাকিবার মতো হইয়া আসে। যখন সব একাকার হইয়া পড়ে তখন জগৎটা না থাকিবার মতো হইয়া আসে, মানে জগৎটার মানে থাকার মতো কিছু নাই। তো এই জগৎটা থাকার মতো যদি আর কিছু না থাকে, তাহলে অ্যাকর্ডিং টু অপশন আমাদের কারেক্ট আনসার কী হবে? এই দেখুন ক্লিয়ার লেখা আছে, জগৎটা না থাকিবার মতো হইয়া আসে, একদম ক্লিয়ার লেখা আছে ভাই। যখন এসব একাকার হইয়া পড়ে তখন জগৎটা না থাকিবার মতো হইয়া আসে, তাই তো? এই দেখুন, এত সহজ প্রশ্ন, একদম ডাইরেক্ট প্যাসেজগুলো পড়ে আপনারা কারেক্ট অ্যান্সার করতে পারছেন, তাই তো? তো এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসবে, সাথে থাকুন। আরও প্রত্যেক দিন এই ধরনের নিত্য নতুন ক্লাস প্রোভাইড করব, যাতে করে আপনারা পুরো একটা ক্লিয়ার কনসেপ্ট নিতে পারেন এবং পরীক্ষায় যাতে একটা ভালো নম্বর গেইন করতে পারেন, এই প্রচেষ্টা আমরা রাখবো আপনাদেরকে। এবার দেখুন, যাহা দেখিতেছি তাহা যে তাহাই নহে, ইহাই ক্রমাগত মনে হয়। এখানে নিচের কোনটা আমাদের সাদৃশ্যযুক্ত? মানে এই প্রশ্নে যা বলা হয়েছে, অপশনে যা আছে মিনিংটা সেম হবে। সেম মিনিংফুল কি হতে পারে? অপশন নাম্বার বি, যাহা দেখিতেছি তাহা যে তাহাই, ইহাই ক্রমাগত মনে হয় না। এখানে তাহাই নহে, তার মানে যা দেখছি তা মনে হচ্ছে না, তার মানে অপশন নাম্বার বি হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। তো এবার আমরা চলে যাই একটা কবিতায়। তো কবিতায় যখন যাব তখন দেখুন, কবিতার কথক কাকে ডাকছেন? তো কবিতার কথক কাকে ডাকছেন ভাই? এই দেখুন, চুরবাল্লি আমি দূর দিগন্তে ডাকি, কোথায় ঘোর শোয়ার। আমি মানে এখানে কথক, কথকে ডাকছেন, কাকে ডাকছেন? কোথায় ঘোর শোয়ার, মানে তিনি এই ঘর শোয়ারকে তিনি ডাকছেন। তো তার মানে এখানে কারেক্ট আনসার, কবি কাকে ডাকছেন? ঘর শোয়ারকে ডাকছেন। এবার দেখুন, দীপ্ত বিশ্ব বিজয় কোন অস্ত্রে সজ্জিত? এবার দেখুন, দীপ্ত বিশ্ব বিজয় বর্ষা তুলা, মানে কি? বর্ষার সৌন্দর্যে সে সৌন্দর্যিত। তো তার মানে কারেক্ট আনসার এখানে হবে বর্ষা। অপশন নাম্বার 11-এর কারেক্ট আনসার হচ্ছে বর্ষা।
আচ্ছা, কবিতায় দ্বিতীয় পংক্তিতে কতগুলা জিজ্ঞাসা চিহ্ন আছে, মানে এই কবিতার মধ্যে কবিতা যে দ্বিতীয় পংক্তি এখানে কতটা জিজ্ঞাসা চিহ্ন আছে এটা কি আর বলতে হবে, এখানে এটা দেখলে আমরা পরীক্ষায় বলে দিতে পারবো। তো জিজ্ঞাসা চিহ্ন এখানে তো দুটা থাকতে পারে, অন্য একটা প্রশ্ন পাবেন এখানে তো 5টা থাকতে পারে, অন্য একটা আমরা প্যাসেজ পাবো এখানে তো একটা জিজ্ঞাসা চিহ্ন থাকতে পারে। তো এটার কোনো ব্যাপার নেই, ঠিক আছে ভাই। আলোচ্য কবিতাটি কোন ছন্দে রচিত? তো এই ছন্দ অলঙ্কারের আপনি সেপারেটলি ক্লাস দেওয়া আছে, একটু কাইন্ডলি দেখে নেবেন ছন্দ এবং অলঙ্কারের। কারণ কি এই কম সময় ছন্দ একটা ক্লাস আমরা দিয়েছি, ছন্দের ক্লাস 1 ঘন্টার ক্লাস আছে ছন্দের, অবশ্যই দেখে নেবেন, কারণ তাতে ছন্দ আপনার পুরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে অনেক বিষয় আছে, অক্ষর, মাত্রা, সবগুলো জিনিস বুঝতে হবে, তারপর ছন্দ নির্ণয় করতে হবে। তাই এত এই সঙ্গে সঙ্গে আমরা ছন্দটা বুঝাতে পারছি না। ছন্দের জন্য আপনার আলাদা ডেডিকেটেড ক্লাস দেওয়া আছে আমাদের চ্যানেলে, আপনারা অনুগ্রহ করে দেখে নেবেন যদি দেখে না থাকেন। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে কলাবৃত্ত, সেটা জানিয়ে রাখছি। এবং কেন কলাবৃত্ত সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, কারণ কি অনেক সময়ের প্রয়োজন আছে, আরও অনেকগুলো প্রশ্ন করব, সেপারেটলি ডেডিকেটেড ক্লাস আছে ছন্দের, এগুলো আপনারা দেখে নিন ছন্দ এবং অলঙ্কারের ব্যাপারে। তো জনসমুদ্র এটি কোন অলঙ্কার? তো জনসমুদ্র হচ্ছে এটা রূপক অলঙ্কার। তারপর দেখি আমরা এবার চলে যাব প্যাডাগজির দিকে। এবার আমরা প্যাসেজ দেখলাম, এবার আমরা দেখব প্যাডাগজি। তো দেখুন প্যাডাগজির যে প্রশ্নগুলো আছে 16 থেকে আমরা প্রশ্নগুলো সলভ করব। দেখুন পড়ার সময় কোয়েশ্চেন নাম্বার 16 কি বলেছে কি, তো প্যাডাগজির প্রশ্নগুলো কিন্তু আপনারা আমাদের সঙ্গে সঙ্গে করবেন। তাই তো পড়ার সময় নিচের কোন ব্যাকরণিক উপাদান ছাত্রছাত্রীদের একটি বাক্য অথবা পাঠের বিভিন্ন অংশের মধ্যেকার সম্পর্ক বুঝতে সাহায্য করে? পড়ার সময় কোনো ব্যাকরণিক উপাদান ছাত্র বিভিন্ন বাক্য বা পাঠ, অর্থাৎ দুটো বাক্য আছে, তো দুটো বাক্যের যে মধ্যেকার সম্পর্ক বোঝাতে সাহায্য করে। যেমন রাম ভালো ছেলে, যদু ভালো ছেলে। তো এখানে যে রাম ভালো ছেলে, যদু ভালো ছেলে, মধ্যেখানে কোন জিনিসটা বুঝালে এই দুটো বাক্যকে আমরা এক করতে পারি বা মধ্যেকার অংশটা বুঝতে পারি? তো এটা কারেক্ট আনসার আমাদের হবে কি সর্বনাম হবে, এক্ষেত্রে কারেক্ট আনসার। যেমন ও এবং এই শব্দগুলো আমরা কী করি, কানেক্টিং ওয়ার্ড, এই শব্দগুলো দিয়ে আমরা কি করতে পারি, তার যে দুটো বাক্যের মধ্যে মিলটা আমরা বের করতে পারি, মধ্যেকার অংশটা আমরা মিলাতে পারি, ঠিক আছে। এবার দেখি নিচের কোন বাক্যটি সাংগঠনিক রূপে সঠিক? সংকেত দেওয়া আছে কি, বাসের পিছনে যে ছুটছিল তার কথা ভাবুন। অর্থাৎ একজন ব্যক্তি বাসের পিছনে ছুটছে, মানে বাসের পিছন পিছন দৌড়াচ্ছে, তার কথা ভাবতে হবে। বাক্যটার সাংগঠনিক রূপে কোন বাক্যটা সঠিক হবে? কোয়েশ্চেন নাম্বার 17, এটা আমাদের দেখতে হবে। তো বাসের কোয়েশ্চেন নাম্বার 17-এ কারেক্ট আনসার কী হলো, বাসটির পিছনে ছুটতে গিয়ে লোকটার মোবাইল, এখানে মোবাইল কোনো উল্লেখ নাই। কপাল ঘেমে গেল, এটাও কোনো উল্লেখ নাই। অন্য কেউ লোক তাকে ডাকলো, এটারও কিন্তু আমরা কোনো উল্লেখ দেখতে পাচ্ছি না, এটা হবে না। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে বাসের পিছনে ছুটতে ছুটতে লোকটা পড়ে গেল, ঠিক আছে। নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটা শ্রবণগত আচরণ অর্থাৎ লিসেনিং বিহেভিয়ারের বর্ণনা দেয় না? অর্থাৎ নিচের মধ্যে কোন এখানে 3টা আছে যেগুলো লিসেনিংয়ের কথা বলে বা শ্রবণের কথা বলে, শুধুমাত্র একটা বাক্য আছে যেটা কি করে না ভাই, লিসেনিং বা শ্রবণের কথা বলে না। তো এখানে কোনটা শ্রবণের কথা বলে না এটা আমাদের বের করতে হবে। তার আগে আমরা বের করি যে কোনগুলা শ্রবণের কথা বলে। কোয়েশ্চেন নাম্বার 18, মনোযোগ সহকারে শুনলে শ্রোতা বক্তার কার্যাবলী সম্পর্কে পূর্ব অনুমান করতে পারে 100%। আপনি যদি কোনো একটা জিনিস খুব ভালো করে যদি শুনুন, তাহলে কি বলছি, যেমন আমি এবার কি বলছি, যদি আপনি মনোযোগ সহকারে শুনুন তাহলে আপনি অবশ্যই কি করবেন, আপনি অবশ্যই যে মনোযোগ সহকারে আপনি যেটা শুনবেন এটা অনুমান করতে পারবেন যে আপনি মানে আমি কি বলতে চাচ্ছি বা বুঝতে চাইছি আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। মানুষ নির্বাচিত কথা শুনতে এবং এমনকি অপ্রত্যাশিত অবাঞ্ছিত কথা সময় কান বন্ধ রাখতে পারে, ঠিক আছে। আমরা যখন অবাঞ্ছিত কথা কেউ যদি বলে, তার কথা যদি আমরা শুনতে ইচ্ছা না হয় তো আমরা কান বন্ধ করে, অনেক সময় বলি না যে তুই খালি চিৎকার চেঁচামেচি করিস, আমি কানটা বন্ধ করছি, এইভাবে আমরা কানটা বন্ধ করতে পারি, এটাও শ্রবণের সঙ্গে সম্পর্কিত। যাবতীয় যোগাযোগের অন্তত অর্ধেক অংশ অধিকার করে থাকে শোনা, ঠিক আছে ভাই। অর্থাৎ শ্রবণের মাধ্যমে আমরা যাবতীয় যোগাযোগ কানেক্টিভিটি করতে পারি। কীভাবে? অর্থাৎ কেউ যদি আমাকে কিছু বলে তাহলে আমি কি করতে পারি, কেউ যদি কোনো কিছু বলে সেটা আমি কি করে শুনবো, শ্রবণের মাধ্যমে আমি শুনবো, ঠিক আছে। তো কোনো প্রশিক্ষণ ছাড়া প্রকৃতিভাবে ভালো শ্রোতা হওয়া যায় এটা বর্ণনা দেয় না, এটা মানে শ্রবণের ক্ষেত্রে সঠিক নয়। অর্থাৎ কি কোনো প্রশিক্ষণ ছাড়াও কিন্তু আমরা কি করতে পারি, ভালো শ্রোতা হওয়া যায় না, ভালো শ্রোতা হতে গেলে আমাদের প্রশিক্ষণের দরকার আছে, ঠিক আছে ভাই।
নেক্সট, এবারের প্রশ্নটা কি দেখুন, স্থলপদ্ম শব্দটির উচ্চারণ শেখানোর সময় আপনি কি করবেন? এই যে স্থলপদ্ম, এটা উচ্চারণ আপনি শেখাবেন শিশুদের, উচ্চারণ শেখাতে সময় আপনি কি করবেন এজ এ টিচার? অন্যতম পন্থা হিসাবে বাংলা ভাষার অনুরূপ একটি শব্দ ব্যবহারের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করবেন। শব্দটির অর্থ নিজে জেনে শিক্ষার্থীদের জানাবেন। অভিধান, শিক্ষার্থীদের বলবেন যে শব্দটা দেশি নয়। উচ্চারণ অভিধান ব্যবহার করবে এবং শিক্ষার্থীদের শোনার জন্য শব্দটি মুখে বলবেন। তো এখানে দেখুন কারেক্ট আনসার কী হতে পারে, এটা অপশন নাম্বার সি আমরা ধরে নিতে পারি। কারণ কি, শিক্ষার্থীদের শোনাতে গেলে আগে সেই শব্দটা তাকে আমাকে মুখে বলতে হবে। কারণ শব্দটা আমি যদি তাকে বলি তাহলে না সে শুনবে, আমি যদি আমার মুখে শব্দটা যদি তাকে না বলি তাহলে কি সে শুনতে পাবে? মোটেই না। তো এখানে কারেক্ট আনসার অপশন বা সি আমরা ধরে নিতে পারি। নেক্সট, কোনো গল্পের শিরোনাম, পরিচ্ছেদ, নাম বা চিত্রায়িত তথ্যাবলীর উপর ভিত্তি করে গল্পটির বিষয়বস্তু বোঝার চেষ্টা করো। এ ব্যাপারে তোমার কৌতূহল অনুযায়ী অন্য কোনো দিকও লক্ষ্য করতে পারো। এই পঠন কর্মটি হচ্ছে ড্যাশ এর প্রক্রিয়া। তো এই পঠন কর্মটি কী ধরনের প্রক্রিয়া? কোয়েশ্চন নাম্বার 20 যদি দেখি তাহলে কোয়েশ্চন নাম্বার 20-র কারেক্ট আনসারটা কী হয়? এটা কারেক্ট আনসার হবে, একটা গল্পের শিরোনাম দেখে বা এই তথ্যগুলো দেখেই আমি বুঝতে পারবো যে এই গল্পের মধ্যে কি আছে, বিষয়বস্তুটা কি রয়েছে। তো তার জন্য প্রয়োজন হচ্ছে কি আমার পূর্ব অনুমান। এখানে পূর্ব অনুমান আমাকে করতে হবে, শিরোনাম দেখে বুঝে নিতে হবে যে পাঠের মধ্যে আমার কি দেওয়া আছে, তাই তো? তো কারেক্ট আনসার এখানে হচ্ছে পূর্ব অনুমান। একটি রেস্তোরাঁয় নিচের ঘোষণাটি লক্ষ্য করুন, কোন লাইন বা লাইনগুলিতে ভুল রয়েছে একটু দেখুন। এখানে কোয়েশ্চন নাম্বার 21 যেটা বলেছে, উপভোগ করুন গরম গরম মশলাযুক্ত স্ন্যাক্স এবং টাটকা ভাজা চকলেট বিস্কুট, ওদের কি অপূর্ব স্বাদ। তো এই যে ওদের কি অপূর্ব স্বাদ, এই লাইনে ভুল আছে। এখানে ওদের কি অপূর্ব স্বাদ বলে এখানে দাঁড়িয়ে হবে না, এটা সেমিকোলন হওয়া উচিত ছিল। সুতরাং কেবল তৃতীয় লাইন এটা ভুল আছে, এটা হবে কারেক্ট আনসার। প্রিন্সিপল অফ ডিসকভারি বা আবিষ্কার নীতি যদি বলি, তো আবিষ্কার নীতি বলতে কি বোঝায়? ব্যাকরণ ক্লাসে শিক্ষার্থীরা কি করবে? আবিষ্কার নীতি বা প্রিন্সিপল অফ ডিসকভারি বলতে বোঝায় কি? একজন ব্যাকরণ ক্লাসে শিক্ষার্থীরা কি করবে ভাই? একটু কোয়েশ্চন নাম্বার 22 একটু ভালো করে দেখে নিন তো। ব্যাকরণ ভিত্তিক কার্যকলাপে নিয়োজিত থাকবে যেখানে তাদের পারস্পরিক সহযোগিতার চিন্তা মাথায়, ইয়েস, পারস্পরিক সহযোগিতা মানে কোলাবোরেট বা কোঅপারেটিভ বলতে পারি, এটা কারেক্ট। বেশ কিছু উদাহরণ দিয়ে নিজে কাজ করতে করতে কিছু নিয়ম সংগঠিত করব, সেটা ভুল। নিয়মাবলী মনে রাখবো, মুখস্থ করবো, সেটা ভুল। অশুদ্ধি এড়ানোর জন্য, অশুদ্ধি এড়ানো যাবে না, অশুদ্ধিগুলো আমাকে সংশোধন করতে হবে, তার মানে এটাও ভুল। তো কারেক্ট আনসার দাঁড়ালো অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। এবার দেখুন, কাইনেস্টিক ইন্টেলিজেন্স বা সুষমা মণ্ডিত গতিশীল বুদ্ধিবৃত্তি হচ্ছে একটি শিক্ষা গ্রহণ পারমঙ্গতা, যেখানে কি হচ্ছে শিক্ষার্থীদের অতি উঁচু মানের শ্রবণ দক্ষতা থাকবে এবং তারা ছবি নিরপেক্ষ হয়ে শব্দের মাধ্যমেই চিন্তা ভাবনা করতে পারবে। শিক্ষার্থীরা চমৎকার ভারসাম্য বুদ্ধিযুক্ত গতিশীল এবং চৌকো হাতের সম্বন্ধীয় সাধিত হয়ে নিজেদের প্রকাশ করেছে। এতটুকু থাক ভাই, আমরা একবার জেনে নিই যে কাইনেস্টিক ইন্টেলিজেন্স বলতে আমরা কি বুঝি বা সুষমা মণ্ডিত গতিশীল বুদ্ধিবৃত্তি এটা কি। তো এটা হবে কাইনেস্টিক মানে আমাদের শারীরিক একটা সম্পর্ক থাকতে হবে, যার ফলে তার চোখ এবং হাতের সমন্বয় সাধিত হয়ে নিজেদের প্রকাশ করতে পারছে কিনা। অর্থাৎ আমি যদি বলি যে উপরের দিকে দেখো, উপরের দিকে দেখো বলতে আমার চোখ এবং হাত দিয়ে উপরে ইশারা করছি, চৌকের পুঁতিটা বা চোখটা আমার সঙ্গে সঙ্গে উপরের দিকে যাচ্ছে কিনা না, এটা লক্ষ্য করতে হবে। এটা হচ্ছে কি কাইনেস্টিক ইন্টেলিজেন্স। তো এক্ষেত্রে কারেক্ট আনসার অপশন বি হবে কারেক্ট আনসার। কোনো শিক্ষার্থীর নির্দিষ্ট যে শিক্ষতা অর্থাৎ স্পেসিফিক একাডেমিক যে অ্যাপটিটিউড এর অন্তর্গত পর্যবেক্ষণ কোনটি? একটা স্পেসিফিক একাডেমিক অ্যাপটিটিউড বলতে আমরা কি বুঝি, অর্থাৎ কী ধরনের পর্যবেক্ষণ? কোয়েশ্চন নাম্বার 24 বলেছে কি ভাই?
প্রত্যাশিত, অপ্রত্যাশিত এবং কখনো কখনো বোকার মতো উত্তর দেওয়া। বোকার মতো উত্তর দেওয়া তো হয় না ভাই। অন্যের দক্ষতা এবং পারঙ্গমতা বুঝতে সাহায্য করা, শারীরিক গঠনের অধিকারী না। এটা হচ্ছে পছন্দের বা আগ্রহের ক্ষেত্রগুলোকে দীর্ঘস্থায়ী মনোসংযোগ ক্ষমতা আছে। অর্থাৎ যে বিষয়ে আমার মনোযোগ আছে, যে বিষয়ে আমার ইন্টারেস্ট আছে, যে বিষয়ে আমার আগ্রহ আছে, ওই জিনিসটা যদি ভালো করে শেখা যায় তো ওই জিনিসটা আমার ভালো মতে আমার কাছে চিরস্থায়ী হয়ে থাকবে। ঠিক আছে ভাই, চিরস্থায়ী হয়ে থাকবে। নেক্সট, পূর্ব অভিজ্ঞতার উপরে প্রকৃষ্ট যোগাযোগ স্থাপনের যে নির্ভরশীলতা তাকে আমরা কি বলবো? পূর্ব অভিজ্ঞতার উপরে যে প্রকৃষ্ট যোগাযোগ স্থাপন, এই স্থাপনের যে নির্ভরশীলতা এটাকে আমরা কি বলবো? অর্থাৎ পূর্ব অভিজ্ঞতা মানে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তো প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমরা কি করব? যোগাযোগ স্থাপন করব। এটাকে আমরা কি বলতে পারি? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো। এটাকে বলা হয় কি, মনে রাখবেন, এটাকে বলা হবে ট্রান্সফার অফ লার্নিং। ঠিক আছে ভাই, এটাকে বলা হবে ট্রান্সফার অফ লার্নিং। দক্ষতা বিবর্ধনের জন্য উদ্দীপনাকে কাজে লাগানো হয় এবং একটি শিক্ষণ পদ্ধতি হচ্ছে পাঠ পরিকল্পনা, ব্যাখ্যা, বিশ্লেষণ আবৃত ভিডিও দর্শন, অনুপুঙ্খ শিক্ষণ না ক্লাস লেকচারের ভালো নোট গ্রহণ। তো এটা কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চন নাম্বার 26, এটা কারেক্ট আনসার হবে। এটাকে বলা হয় কি, দক্ষতা বিবর্তনের জন্য যে উদ্দীপনাকে কাজে লাগায় না এটাকে বলা হয় মাইক্রো টিচিং। ঠিক আছে, ভালো লেকচারে নোট গ্রহণ হয় না, ভিডিও দর্শন হচ্ছে না, লেসন প্ল্যানিং এখানে কাজে লাগছে না। তো দক্ষতা বিবর্তনের জন্য যে উদ্দীপনাকে আমরা কাজে লাগাবো এটাকে বলা হয় মাইক্রো টিচিংয়ের মাধ্যমে আমরা তাকে শিক্ষণ দেব। অবাধ লিখন বা নির্বাধ লিখন বা অবাধ লিখন অর্থাৎ ফ্রি রাইটিং, মস্তিষ্ক আন্দোলক ব্রেনস্টর্মিং, একীকরণ মানে ক্লাস্টারিং এবং ভাবনার মানচিত্রকরণ মানে আইডিয়া ম্যাপিং, এই রচনা প্রক্রিয়া কোন স্তরটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? কোয়েশ্চন নাম্বার 27। যখন আমরা ব্রেনস্টর্মিং করব বা সবগুলাকে একত্রিত করব বা আইডিয়া ম্যাপিং করব বা ফ্রি রাইটিং করার ক্ষেত্রে, তো এই ক্ষেত্রে কোন স্তরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? একটা জিনিস দেখুন তো, এখানে ফ্রি রাইটিং বলতে হচ্ছে আপনার যা মনে হবে তা লিখবেন। ফ্রি রাইটিং মানে আমার যা মনে হলো তা আমি লিখলাম। আর ব্রেনস্টর্মিং মানে কি লিখবো সেটা নিয়ে চিন্তা করা। আইডিয়া ম্যাপিং হচ্ছে কি আমি কি লিখবো সেটা নিয়ে আইডিয়া মনে মনে গ্রহণ করা। তো লিখনের পূর্বে আমাকে কোনো একটা যদি আমাকে বলা হয় যে স্যার আপনি এই যে আমরা কিভাবে সিটেট পরীক্ষায় একটা ভালো নম্বর পেতে পারি, এই ব্যাপারে আপনি কিছুটা লিখে আমাদেরকে দিন, যাতে আমরা পরে বুঝতে পারি যে সিটেট পরীক্ষায় বা বিভিন্ন টেট পরীক্ষায়, ঝাড়খণ্ড টেট, ত্রিপুরা টেট পরীক্ষায় আমরা কী করে একটা ভালো নম্বর আমরা পেতে পারি। এই ব্যাপারে আপনি একটা নোটস আমাদেরকে দিয়ে দিন, বা যে কোনো পরীক্ষায় ভালো নম্বর কীভাবে পাওয়া যায় এই ব্যাপারে আপনি একটা নোটস আমাদের দিয়ে দিন লিখে। তো এই জিনিসটা হচ্ছে ফ্রি রাইটিং, আমার যা ইচ্ছে তা লিখবো, তাই তো আপনি আমাকে স্বাধীনতা দিয়েছেন, আমি আমার মতো করে লিখবো। তো আমি আমার মতো করে লিখতে গেলে আমাকে আগে ব্রেনস্টর্মিং করতে হবে, অর্থাৎ কি আমার আমায় মাথায় খেলাতে হবে যে আমি কী লিখবো, তাই তো। তো এই প্রি রাইটিং যে স্টেপ, এই যে স্টেপ যেটা স্তর প্রি রাইটিং অর্থাৎ লিখনের আগে আমাকে জিনিসটা চিন্তা করতে হবে যে আমি কী লিখবো, তাই তো। তো তার পরবর্তীতে তো আমাকে লিখতে হবে। তো এখানে কারেক্ট আনসার পূর্ব লিখন বা প্রি রাইটিং। কিন্তু, এবং, আর, ও, নাকি, তাই, সহিত, তবু, চিচি, এই শব্দগুলা কী ধরনের শব্দ? আমরা জানি ভাই এই শব্দগুলো এক একটা অব্যয়, তাই তো। এই শব্দগুলো হচ্ছে এক একটা কি অব্যয়। লিখন কর্মসম্পাদনের সবচেয়ে কাঙ্ক্ষিত ধারাক্রম কোনটি? যখন আমরা লিখন করব, রাইটিংয়ের স্টেপগুলা, তো প্রথমে আমরা কি করব? ডাটা কালেকশন করব, তারপর ডাটাগুলোকে ক্রমবিন্যাস করব, তারপর একটা ড্রাফট বানাবো, তারপর দ্বিতীয় ড্রাফট বানাবো, তারপর আমরা এডিটিং করব, সম্পাদনা করব, তারপর আমরা একবার রিভাইজ করে নেব, তারপর আবার কি করব? ফাইনাল জাজমেন্ট করব। তো আপাতত কারেক্ট আনসার হচ্ছে এটা তথ্য সংগ্রহ, ক্রমবিন্যাস, খসড়া নির্মাণ, দ্বিতীয় খসড়া নির্মাণ। এবার দেখুন, কোনো ভাষা শিক্ষার ক্লাসে সাহিত্য পাঠ আমাদের ছাত্রছাত্রীদের কি করে? কোয়েশ্চন নাম্বার 30। ভাষা শিক্ষার ক্লাসের সাহিত্য পাঠ যদি হয় তো এটা ছাত্রছাত্রীদের কোনো সংস্কৃতির পক্ষে পরিচয় ঘটায় না,
ঘটায় না কেন হবে ভাই? সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটাতে হবে। পুরাতন শৈলীর সঙ্গে পরিচয় ঘটায় তা নয়। দুরূহ শব্দ বলতে কিছু নয়। কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার বি। ভাষার মান্যতাপ্রাপ্ত বৈচিত্র্য পরিধির সঙ্গে পরিচয় ঘটাবে। ঠিক আছে ভাই, অর্থাৎ ভাষার যেটা আমরা যে সাহিত্য পাঠ করব তার বৈচিত্র্য পরিধির সঙ্গে পরিচয় ঘটাবে। ঠিক আছে ভাই, তো এই ছিল আজকের ক্লাস। টোটাল 30টি প্রশ্ন ডিসকাস করলাম। তো এই 30টা প্রশ্নের সম্পূর্ণ আনসার কি এবং পিডিএফ আমাদের যে সহজগুরু অ্যাপ আছে, অ্যাপে আপলোড হয়ে গেছে। তো আপনারা সহজগুরু অ্যাপটা ডাউনলোড করতে পারেন এবং সহজগুরু অ্যাপে আপনারা সবগুলা ইনফরমেশন পেয়ে যাবেন। বা ভিডিও ডেসক্রিপশনে আপনারা টেলিগ্রাম গ্রুপ পাবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবেন। এখানে আপনারা জয়েন হয়ে যাবেন। জয়েন হয়ে গেলে আপনাদের সমস্ত ক্লাসের লিঙ্ক কিংবা কিছুটা ফ্রি পিডিএফ বা মক টেস্ট এই ধরনের ব্যবস্থা আপনারা এখানে দিতে পারবেন। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ।